ইসলামিক উত্তরাধিকার নিয়ে কথা উঠলেই আমাদের মাথায় প্রায় একটা কথাই কিন্তু সবার আগে আসে, তাই না? যে নারীরা পুরুষের অর্ধেক সম্পত্তি পায়। এই ধারণাটা এতটাই প্রচলিত যে আমরা প্রায় ভুলে যাই এর বাইরেও একটা বিশাল গল্প আছে। তো চলুন আজ সেই অর্ধেক নয়, বরং পুরো গল্পটা জানার চেষ্টা করা যাক। আর এই ধারণাটাই সবচেয়ে বেশি আলোচিত আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত। পেন স্টেট ল রিভিউ যেমনটা বলছে, বারবার সব জায়গায় একটাই কথা শোনা যায়, নারী পুরুষের অর্ধেক পায়। কিন্তু প্রশ্ন হল, এই কথাটা কি সব ক্ষেত্রে সত্যি? চলুন এই ধারণার গভীরে গিয়ে দেখি এর পেছনের বাস্তবতাটা আসলে কি। ঠিক এই প্রশ্নটাই আসল। মানে একটা মাত্র নিয়ম দিয়ে কি এত বড় একটা ব্যবস্থাকে মাপা সম্ভব, নাকি এর পেছনে এমন কিছু আছে যা আমরা সাধারণত খেয়াল করি না? চলুন এবার তাহলে সংখ্যার আলোকেই বাস্তবতাটা একটু দেখি। কারণ ইসলামিক উত্তরাধিকার আইন আসলে কোনো একটা সিঙ্গেল নিয়ম না, বরং এটা একটা পূর্ণাঙ্গ সিস্টেম। আর এই সিস্টেমের অধীনে অন্তত 4 রকম ফলাফল সম্ভব। প্যান স্টেট ল রিভিউয়ের গবেষণা অনুযায়ী নারীদের উত্তরাধিকারের ক্ষেত্রে মূলত এই 4টা আলাদা সিনারিও হতে পারে। এমন পরিস্থিতি আছে যেখানে নারী পুরুষ সমান ভাগ পায়, আবার এমনও আছে যেখানে নারী পুরুষের চেয়েও বেশি পায়। এমনকি কিছু ক্ষেত্রে নারী একাই সবটা পান আর সংশ্লিষ্ট পুরুষ কিছুই পান না। আর হ্যাঁ, অবশ্যই সেই পরিস্থিতিও আছে যেখানে নারী পুরুষের চেয়েও কম পান। এবার এই স্লাইডের সংখ্যাগুলো একটু দেখুন, বেশ অবাক করার মতো, তাই না? মোট 34টা ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে মাত্র 4টা ক্ষেত্রে নারী পুরুষের চেয়ে কম পাচ্ছেন। আর অন্যদিকে বাকি 30টা ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই, নারী হয় পুরুষের সমান পাচ্ছেন, নয়তো বেশি, অথবা একাই পুরুষ সম্পত্তির মালিক হচ্ছেন। এই সংখ্যাটা কিন্তু আমরা সচরাচর যা শুনে অভ্যস্ত তার ঠিক উল্টো কথা বলছে। আর এই বার চারটা তো ব্যাপারটা আরও পরিষ্কার করে দিচ্ছে যে ধারণাটা সবচেয়ে বেশি প্রচারিত, মানে নারীর অর্ধেক পাওয়ারের বিষয়টা, বাস্তবে সেটাই সবচেয়ে কম সংখ্যক পরিস্থিতিতে ঘটছে। একদিকে 30টা কেস আর অন্যদিকে মাত্র 4টা। তাহলে প্রশ্ন জাগে, এই যে ভাগের তারতম্য, এর পেছনের যুক্তিটা কি? এই ব্যবধানের কারণ বুঝতে হলে আমাদের প্রশ্ন করতে হবে, কে কতটুকু পেল। তার থেকেও বড় প্রশ্ন হল, কেন এভাবে ভাগ করা হয়। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইসলামী ব্যবস্থার আর্থিক দায়িত্বের কাঠামোর মধ্যে, যেখানে মূল ফোকাসটা ঠিক সমতার ওপর নয়, বরং ন্যায্যতার ওপর। দেখুন, মূল পার্থক্যটা হল আর্থিক দায়িত্বে। ইসলামিক কাঠামো অনুযায়ী একজন পুরুষের ওপর তার পুরো পরিবারের আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছে। স্ত্রী, সন্তান, বাসস্থান, এই সব কিছুর খরচ তাকেই বহন করতে হয়। এমনকি বিয়ের সময় যে মোহরানা দেওয়া হয় সেটাও তারই দায়িত্ব। অন্যদিকে একজন নারী যা উপার্জন করেন বা উত্তরাধিকার সূত্রে পান, তা কিন্তু সম্পূর্ণ তার নিজের। সেই সম্পদ পরিবারের জন্য খরচ করার কোনো আইনি বাধ্যবাধকতা তার নেই। শুধু তাই নয়, আরও কিছু নির্দিষ্ট আর্থিক দায়িত্বও আছে যা শুধুমাত্র পুরুষের ওপরই বর্তায়। যেমন অবহেলাজনিত কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে অপরাধীর পুরুষ আত্মীয়দের সম্মিলিতভাবে ক্ষতিপূরণ দিতে হয়, যা থেকে নারীদের পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই পুরো আর্থিক কাঠামোটা মাথায় রাখলেই উত্তরাধিকার আইনটা বোঝা সহজ হয়ে যায়। আচ্ছা, তো এই সব নিয়মকানুন, এই আর্থিক দায়িত্বের ভাগাভাগি, এগুলো এলো কোত্থেকে? এর উৎস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে এর মূল টেক্সটে, অর্থাৎ কোরআনে। এই আইনগুলোর মূল ভিত্তি হল কোরআনের 4র্থ অধ্যায়, যার নাম সূরা আন-নিসা। এর নামের আক্ষরিক অর্থ হল নারী অধ্যায়। নামটা শুনলেই বোঝা যায় এর মূল ফোকাসটাই হল নারী অধিকার এবং সামাজিক কল্যাণকে কেন্দ্র করে। আর এই সূরাটি একটা বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে এসেছিল। সেটা ছিল উহুদ যুদ্ধের পরের সময়। মদিনার মুসলিম সমাজে তখন অনেক পুরুষ শহীদ হয়েছেন, যার ফলে বহু নারী বিধবা আর শিশুরা এতিম হয়ে পড়েছিল। তো সেই সংকটময় মুহূর্তে তাদের সম্পত্তি আর অধিকার সুরক্ষিত করাটা ছিল সবচেয়ে জরুরি একটা বিষয়। এই সূরাটি তখন কয়েকটি যুগান্তকারী অধিকার প্রতিষ্ঠা করে। যেমন এতিমদের সম্পত্তি সুরক্ষিত করা হলো, মোহরানা যে সরাসরি নারীর ব্যক্তিগত অধিকার সেটা ঘোষণা করা হলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কন্যা, মা, স্ত্রী ও বোনদের জন্য প্রথমবারের মতো সম্পত্তিতে একটা নির্দিষ্ট অংশ আইন করে দেয়া হলো। এক কথায় বলতে গেলে এটি নারীকে একটি স্বাধীন অর্থনৈতিক সত্তা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এতক্ষণের এই আলোচনা থেকে কি বোঝা গেল?
মূল কথাটা হলো একটা জটিল ব্যবস্থাকে বুঝতে হলে এর একটা খণ্ডিত অংশ দেখলে হয় না, দেখতে হয় পুরো ছবিটা। শুধু একটা নিয়ম, যেমন নারী পুরুষের অর্ধেক পাবে, এটা দিয়ে পুরো ইসলামিক উত্তরাধিকার ব্যবস্থাকে বিচার করাটা অনেকটা একটা বিশাল জিগস পাজলের একটা মাত্র টুকরো দেখে পুরো ছবিটা কল্পনা করার মতো। এর সাথে যে অধিকার আর দায়িত্বের সম্পূর্ণ কাঠামোটা জড়িয়ে আছে, সেটা না বুঝলে এর মূল উদ্দেশ্যটা বোঝা প্রায় অসম্ভব। পেন স্টেট ল রিভিউয়ের একটা উক্তি দিয়েই হয়তো পুরো বিষয়টা স্পষ্ট করা যায়। একটি ন্যায্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই স্বতন্ত্র বিষয়গুলোকে সম্পূর্ণরূপে জেনে দেখতে হবে, কারণ খণ্ডিত তথ্য অনেক সময় ভুল তথ্যের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। এই আলোচনাটা কিন্তু শুধু একটা আইন নিয়েই নয়, এটা একটা বড় প্রশ্ন তৈরি করে। আমাদের চারপাশে এমন কত জটিল বিষয় আছে যেগুলোকে আমরা হয়তো ঠিক এরকমই একটা খণ্ডিত ধারণা দিয়েই বিচার করে আসছি। যদি আমরা সেগুলোর প্রেক্ষাপটটা জানার চেষ্টা করি, তাহলে আমাদের সেই ধারণাগুলোও কি আমূল বদলে যেতে পারে? এটা আমাদের সবার জন্যে একটা ভাবনার বিষয়।